আসসালামু আলাইকুম। আজকে স্টেজ ফর ইউথ আয়োজিত আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে যারা আমাদের মঞ্চকে অলংকারিত করেছেন এবং আমি বলবো আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে জনাব শরীফ আহমেদ, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং এরপর আমাদের সাথে আছেন ডক্টর শাম্মী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমাদের সাথে আমরা আমি লাকি ফিল করছি আমাকে যে আমাদের সাথে পেয়েছি শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে। উনি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি। কিন্তু এর বাইরে আমি যেহেতু তরুণ, তো নাদেল ভাইয়ের পরিচয়টা আমার কাছে সবচাইতে পছন্দের। সেটা হচ্ছে উনি হচ্ছেন পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু আমি তরুণ, তো ক্রিকেট আমাদের সবারই পছন্দের। তো যেহেতু নাদেল ভাইকে আমরা পেয়েছি, আমি খুবই কৃতজ্ঞ প্রকাশ করছি ওনাদের কাছে। আমি খুব বেশি কথা বলবো না, যেহেতু আপনারা জানেন যে সবসময় আমরা এই ধরনের অনুষ্ঠান থাকলে আমরা কথা শুনতে থাকি, শেষ পর্যন্ত সভাপতি যে থাকে তার কথা শোনার মতন ধৈর্য থাকে না। তারপরে আমি একটু করে বলার চেষ্টা করব, যেহেতু আমার এই যেই সংগঠন, এটির পথযাত্রা ছিল 2019 সালে। শুরু করেছিলাম আমরা তরুণদের মানসিক যেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য, মেন্টাল হেলথ নিয়ে। যেটা আপনারা জানেন যে একটা ছেলে বা মেয়ে এসএসসি বা এইচএসসিতে খুব একটা ভালো রেজাল্ট করলো না, সেইটার একটা বড় ধরনের চাপে তারা থাকে। তারা সেটা বাবা মার কর্তৃকও হতে পারে, সেটা টিচারের কর্তৃক হতে পারে, সেটা পারিপার্শ্বিকভাবে হতে পারে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। তো আমাদের যেটা প্ল্যান ছিল, আমরা একটি হটলাইন নাম্বার দিয়েছিলাম, যেই নাম্বারে আমাদের এই বয়সী তরুণরা আমাদেরকে তাদের সমস্যার কথা জানাতে পারতো, এবং 64টা জেলায় আমাদের টিমরা কাজ করতো যে তাদের এই সমস্যা সমাধান করার জন্য। যে অভিভাবকরা আছে, অভিভাবকদেরকে বোঝানো যে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার দেয়া ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত প্রেশার এসে সুইসাইড অ্যাটেম্পটসের দিকেও যেতে পারে। তো আপনি কি আপনার ছেলে বা মেয়েকে হারাতে চান, নাকি তার সাথে সারা জীবন থাকার জন্য তার অনেক ভালো রেজাল্ট করতে হবে, সেটাই কি জরুরি? নাকি সে মোটামুটি, আমি বলবো না যে ভালো রেজাল্ট করতে হবে না, তা না, কিন্তু সেটা যেন কোনোভাবে যেন ডিরেক্টলি ইনডিরেক্টলি যেন প্রেশারের জায়গায় তৈরি না হয়। প্রিয় সুধী, আপনারা জানেন বিশ্বের মোট জনসংখ্যা প্রায় 770 কোটি। এর মাঝে তরুণ 18%, অর্থাৎ প্রায় 139 কোটি তরুণ। প্রায় 17 কোটি জনসংখ্যার আমাদের এই বাংলাদেশে প্রায় 21% বা 3.5 crore ইয়াং জেনারেশন রয়েছে। ইউএনডিএসআর গবেষণালব্ধ যে তথ্য মোতাবেক বিশ্বের উন্নয়নশীল দেশগুলো 98% তরুণী অপ্রাতিষ্ঠানিক পেশার সাথে সম্পৃক্ত, যেখানে তারা তাদের শ্রমের বিপরীতে যথাযথ কারিগরি সক্ষমতা ও দক্ষতার অভাবে উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে না। বিশ্বের মোট তরুণ জনশক্তির 30% তরুণী এবং 16% তরুণ যথাযথ প্রশিক্ষণ, শিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইনের অভাবে নিজ নিজ দেশে অর্থনীতিতে অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন প্রতি বছর এদেশের প্রায় 20 লক্ষ তরুণ জাতীয় শ্রম বাজারে যুক্ত হচ্ছেন। এর মাঝে প্রায় 6 লাখ তরুণ প্রশিক্ষিত হচ্ছেন প্রচলিত বিভিন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ প্রতি বছর মোট তরুণ কর্মক্ষম জনশক্তির একটা বিশাল অংশ অপ্রশিক্ষিত থেকে যাচ্ছে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে তরুণদের অবদান রাখার একটা প্রধান অন্তরায়। ভেবে দেখুন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ যদি তার 3.5 কোটি তরুণ জনশক্তিকে যথাযথভাবে প্রশিক্ষিত করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের জিডিপির হার আরও কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। বর্তমান সরকার তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তনয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই ইতোমধ্যে এই মহাসত্যটিকে উপলব্ধি করেই 2009 সাল থেকে তরুণদের জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এলইডিপি, ডিওয়াইডি এর মতো বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, যার কিছু উদ্যোগের সাথে আমি নিজেও সম্পৃক্ত। আমরা স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন থেকে আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য একটি প্রশিক্ষণ করে যাচ্ছি। আমার সম্মানিত অতিথিরা যারা আছেন তারা জানলেও খুশি হবেন। আমরা গত 1 বছরে স্টেজ ফর ইয়ুথ থেকে 90% এটাকে আমরা যেটা বলছি স্কলারশিপ দিয়ে বিভিন্ন তরুণকে, প্রায় 10,000 তরুণকে আমরা বিভিন্ন কোর্স করার সুযোগ করে দিয়েছি। সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের কোর্সগুলো করার পর অনেকেই নিজেরাই এখন
ইনকাম করছে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে। প্রিয় সুধী, 2008 সালের 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে যেই রূপকল্পটি ছিল সেটির চিন্তা করেছিলেন 2008 সালের 12ই ডিসেম্বর। কিন্তু তার পিছনে যিনি ছিলেন, আমি যার নামটি আগেই বললাম, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, ওনার সুদৃঢ় নেতৃত্ব এবং দিক নির্দেশনায় বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশের যে সুফল রয়েছে, ডিজিটাল বাংলাদেশের সেই সুফলের পাশাপাশি কিছু কুফলও রয়েছে। সেই জিনিসগুলোর একটা হচ্ছে গুজব। সরকার যতই ভালো ভালো কাজ করে যাচ্ছে, সেই ভালো কাজগুলোকে নষ্ট করার জন্য একদল সবসময় পিছনে আছে। তারা কারা? আমার মনে হয় না যে নাম মেনশন করে বলার দরকার রয়েছে। সেই গুজব যারা ছড়িয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন গুজব বিরোধী আমরা বিভিন্ন ধরনের এর আগে ক্যাম্পেইন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে আমরা বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন বিভাগে আমরা সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে বসে আমরা কথা বলেছি কিভাবে গুজব ছড়ানো থেকে আমরা অনলাইন থেকে কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। একটি কথা না বললেই নয়, আজকে ডক্টর শাম্মী আপা যে কথাটি বলছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যতদিন বেঁচে ছিলেন তরুণ হিসেবেই বেঁচে ছিলেন। তো ওনার বয়স যতদিন ছিল সেই সময়ে আপনি দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধের পরও কিন্তু একটা শক্তি ছিল, অপশক্তি ছিল। সেই সময়ে কিন্তু গুজব ছিল, তবে সেটা ভ্যারিয়েন্টে একটু ডিফারেন্ট ছিল। আপনি দেখেন আজকে আমরা দেখছি, আমার নাম বলতে আসলে আমার দ্বিধা হবে না, গুজব যারা ছড়াচ্ছে দেশের বাইরে বসে আজকে ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া ডিজিটাল বাংলাদেশকে ইউজ করে মিসইউজ করার চেষ্টা করছে, বিভিন্ন ইতিহাস বিকৃতির মতো কর্মকাণ্ড করে যাচ্ছে। তো আপনারা জানেন ডেভিড বার্গম্যানের কথা জানেন, আপনারা জানেন আমার নামেই নাম ইলিয়াস হোসেনের মতন একজন ব্যক্তি আমেরিকায় বসে তথাকথিত সাংবাদিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, অনলাইনে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, যেটা আমরা অনেকেই বুঝে না বুঝে দেখছি এবং সবাই এটা যাচাইও করে না। তো বারবারই আমরা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে যে স্বপ্নটি দেখেছিলেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করবে। আমি একজন তরুণ উদ্যোক্তার পাশাপাশি আমি একজন সঙ্গীত শিল্পী। তো যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, আমি এই জায়গাটা সবচাইতে ভালো উপলব্ধি করতে পারি। এখানে সবাই আমি জানি, আমি এখানে আমাদের যারা অতিথিরা আছেন তারা জানলে খুশি হবেন যে আসলে আমাদের সামনে এখানে কারা বসা আছে আমার সঙ্গীত অঙ্গনের। আমার সামনে এখানে আছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ভাই। হামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। এখানে মিলন মাহমুদ ভাই আছেন, আখি আলমগীর আপা এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেকে এখানে আছেন। তো আমি যেহেতু সঙ্গীত শিল্পী, সেই জায়গা থেকে ডিজিটাল যে আসলে আমরা ডিজিটাল বাংলাদেশে এসেছি সেটার প্রমাণটা কি? দেখুন 1980 সালে বা 90 সালে আমাদের গান শোনার মাধ্যম কি ছিল? ফিতার ক্যাসেট, যেটা আমাদের জন্মের আগে থেকে ছিল, এবং আমরা লাস্ট যারা কাজ করছিলাম তারা সিডির একটা প্রজন্মকে পেয়েছিলাম, সিডি। এরপর আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন আমরা দেখতে পাই যে ইউটিউবে আমাদের গান আপলোড হচ্ছে, বিভিন্ন নাটক আপলোড হচ্ছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তো এই যে আমরা সুবিধাগুলো পাচ্ছি সেটা কোত্থেকে পাচ্ছি সেটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করি কি না বা জানার চেষ্টা করি কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া এই উপহারের কারণেই কিন্তু আমরা এত সহজে আমরা অনলাইনের মাধ্যমে আজকে একজনের কাছে আরেকজন কানেক্টেড থাকতে পারছি। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, তবে সংক্ষেপে আমি একটু বলতে চাই যে আমরা স্টেজ ফর ইউথ গত 2 বছরে কি কি কাজ করেছি। আমরা গত 2 বছরে প্রায় 20,000 পরিবারকে 15 দিনের খাদ্য সহায়তা দিয়েছি। যখন করোনা মহামারী তৈরি হয়েছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়েই আমরা যখন একেবারে 8ই মার্চ বাংলাদেশে করোনা মহামারী দেখা দিল, তখনই আমরা এই উদ্যোগ তৈরি করি এবং খুব গর্বের সাথে বলতে পারি আমার সংগঠন সর্বপ্রথম মার্চের 12 তারিখ একটি টেলিমেডিসিন সার্ভিস চালু করে। যখনই 8 মার্চ করোনা মহামারী শুরু হয় বাংলাদেশে, 12 তারিখ থেকে আমরা প্রায় 50 জন ডাক্তার দ্বারা টেলিমেডিসিন সার্ভিস চালু করি। সেটি কীরকম? সেটি এরকম ছিল না যে একজন করোনা পেশেন্ট আমাদের ডাক্তারদের কাছ থেকে ফোন দিয়ে সহায়তা নেবে, এরকম না। কিন্তু করোনার সময় অনেকেই আতঙ্কিত থাকে, হালকা জ্বর বা যেই স্বাভাবিক যেই অসুখগুলো আছে সেগুলার সেই সমস্যাগুলোর জন্য আমাদের ডাক্তারদের সাথে তারা সরাসরি কথা বলতে পারতো এবং সেখান থেকে তারা একটা প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো সাজেশন নিতে পারতো। তৃতীয়ত আমরা যদি বলি, আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য আইসিডি ডিভিশনের সাথে আমরা একটি এমওইউ সাইন করে আমরা সারা বাংলাদেশে এখন পর্যন্ত প্রায়
1000 তরুণকে আমরা তৈরি করেছি, যারা বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে এসেছে এবং সেটার ফান্ডিং আইসিটি ডিভিশন থেকে করা হয়েছে এবং স্টেজ ফর ইউথ যেটা সমন্বয় করেছে। তৃতীয়ত আমরা যেটি করেছি, আমার 100 মাইলস আমরা একটি লিমিটেড কোম্পানি চালু করেছি, যেটার স্টেজ ফর ইউথ 90% স্কলারশিপ দেয়, যেটার আমরা প্রায় 10,000 তরুণকে আমরা কর্মসংস্থান তাদের তৈরি করে দিয়েছি। তারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট থেকে তারা ঘরে বসে অন্তত 20 থেকে 50,000 টাকা আয় করছে এই বয়সে। এরপর আমরা যদি বলি যে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি, গুজব বিরোধী অভিযান করেছি, দুঃখিত আমি অভিযান বলবো না এটাকে, গুজব বিরোধী আমরা বিভিন্ন প্রচারণা চালিয়েছি। গুজব প্রতিরোধের যে বিষয়টি বলছিলাম, আমি একটি কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম, যে গুজব যে ছিল, আমাদের যদি মনে হয়ে থাকে এই ডিজিটাল সময়েই শুধু গুজব আছে, তা কিন্তু না। আমরা যদি একটু ইতিহাসকে একটু রিসার্চ করার চেষ্টা করি, 1974 সালে আমার মনে হয় যে শাম্মী আপা আছেন, শরীফ ভাই আছেন, নাদেল ভাই, আপনারা আরও ভালো জানবেন এই জিনিসটি। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় জাল পরা বাসন্তীর গল্প আমরা জানি, কিন্তু সেই দুর্ভিক্ষের সময় একজন তথাকথিত সাংবাদিক একজন মানসিক ভারসাম্যহীন একজন মহিলাকে একটি জাল পরিয়ে তার গায়ে জাল দিয়ে একটি ফটোগ্রাফি করে, আমার এখনো মনে আছে যদি আমি ভুল না করে থাকি, জনকণ্ঠ পত্রিকায় একটি নিউজ হয়েছিল জাল পরা বাসন্তী। তো সেটি কিন্তু পরবর্তীতে মিডিয়াতে এসছে, ইট ওয়াজ এ প্রপাগ্যান্ডা। সো আমরা প্রপাগ্যান্ডা সেই বঙ্গবন্ধুর আমলেও ছিল, এই এখনও অপশক্তিরা সেই 75-এও ছিল, অপশক্তিরা এখনও আছে। কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আসলে অপশক্তি যারা চেষ্টা করছে আমাদেরকে মিসগাইড করার জন্য, আমরা কি তাদের কথায় মিসগাইডেড হব, নাকি আমি আমার মেধাকে, আমি আমার মননকে কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করবো যে আসলে কোনটা গুজব এবং কোনটা সত্য। এবং ইতিহাস বিকৃত করার যারা চেষ্টা করছে তারা কি উদ্দেশ্য নিয়ে করছে আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2000 ভিশন 2021 এবং 2041-এর যেই রূপকল্প নিয়ে কাজ করছে, সেটার প্রথম যেটি আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু। আজকে পদ্মা সেতু কিন্তু একদমই কাজ শেষ, খুব শীঘ্রই এটি উদ্বোধনের জায়গায় যাচ্ছে। কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই জানেন এই পদ্মা সেতু যখন কাজ করা শুরু হচ্ছিল তখন কি ধরনের গুজব রটানো হয়েছিল। একটা মহল বিশ্ব ব্যাংকের কাছে পর্যন্ত বাংলাদেশকে খুব বাজেভাবে তুলে ধরেছিল। সেটা কিভাবে, যে পদ্মা সেতুর প্রকল্পে ব্যাপক ভয়াবহ ধরনের যেটাকে আমরা বলবো যে দুর্নীতি হয়েছে, এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে শেষ পর্যন্ত কিন্তু বিশ্ব ব্যাংকে কিন্তু বাংলাদেশের কাছ থেকে কিন্তু বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নেয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি থেমেছিলেন না। এবং পরবর্তীতে কিন্তু সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে কানাডার একটি আদালতে, যে আমি নাম ধরেই বলছি, বিএনপি জামাত যারা এই প্রপাগ্যান্ডা ছড়িয়েছিল সেটি মিথ্যা, সেটি কিন্তু বাংলাদেশের কোনো আদালতে প্রমাণ হয়নি, সেটি কানাডার মতন একটি আদালতে প্রমাণ হয়েছে যে এই প্রচারণাগুলো ভুল ছিল। এবং শেষ পর্যন্ত কিন্তু বিশ্ব ব্যাংকও কিন্তু সেই যেই তথ্যগুলো তারাও সেটি জানে। তো আমি একটি কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। আমি ওনার সাথে আমাদের এই স্টেজ ফর ইউথ ফাউন্ডেশনের আগে ওনার সাথে আমার 4 ঘন্টার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় 30 জন তরুণকে 2018 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিআরআই থেকে তরুণদের সাথে উনি একটি মত বিনিময় করেন। তো প্রায় 4 ঘন্টা ওনার সামনে থেকে বসে ওনার কথা শোনার সুযোগ হয়েছিল। তো আমি চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি, তো আমার কাছে মনে হয়েছিল আমি সেই ক্লাস 1 থেকে চার্টার্ড অ্যাকাউন্টিং পড়াশোনা পর্যন্ত যে পড়াশোনা করেছি এবং আমার সামনে যে শিক্ষকদেরকে দেখেছি, সেই 4 ঘন্টার মুহূর্তটি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষককে আমি দেখেছিলাম। সেটি ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের তরুণদেরকে যেভাবে আমি বলবো যে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, জয় ভাই এবং ববি ভাই থেকে শুরু করে আমাদেরকে যেভাবে পিছন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই দিক নির্দেশনায় আমরা এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেল হিসেবে উনি আরও এগিয়ে যাক। ভিশন 2041-এ আমরা স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন সেই অগ্রযাত্রায় আমরা পথযাত্রী হতে চাই। সবাইকে আর বেশি বোর করতে চাই না, আমি আমার বক্তব্য এই বলেই শেষ করব। তবে আমি শেষে আমাদের একেবারে সেই দিনে আমি একটি কথা বলতে চাই, সেই দিন আর খুব বেশি দূরে নয়, এদেশের 3.5 কোটি তরুণ প্রাণের দৃপ্ত পদচারণে মুখরিত হবে আমাদের উন্নয়নের মহাযাত্রা। একদল সুশিক্ষিত এবং প্রশিক্ষিত দক্ষ জনবলের যোগান দিয়ে সেই যাত্রায় স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন হবে অংশীদার। সেদিন আমাদের সবাইকে সাথে নিয়ে এমনই এক মঞ্চে
কবি সুকান্তের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে উঠব, তব 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন নিয়ে তো করে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।